আয়নায় এখন আঁচল দিয়েই মুখ সে মুছে, এবার যথাযথ প্রতিফলিত এবং অতীব স্পষ্ট। যদিও যে ছোট এ আয়না, তৎসত্ত্বেও আবক্ষ দেখা যায়। যখনই যেখানেই ঈষৎ ফাঁক, সেখানে সেখানে দিন ঘরে স্যাঁতস্যাঁতে ঘরে এটা সেটা, যথা তোরঙ্গ, যথা ছেঁড়া মাদুর, যথা পিতলের কাঁসার অকেজো তৈজসপত্র। এসব আয়নায় আসে, আর আসে জানলার মুখোমুখি অন্য জানলা বহির্গত ঊর্ধ্বমুখী বিপুল ধোঁয়ার চরিত্র। আয়নার গভীরতা, আয়নার অন্তরিক্ষ শূন্যতাকে পরিপূরণ করেই এই সত্য। এখনো মল্লিকার আবক্ষ সে আপনাকে আর এক ভবিষ্যৎ থেকে অদ্য নিরীক্ষণ করে। কেমন ধারা মুক্তা হয়ে আছে যে তারা, অথবা পুরুষোচিত ক্লান্তি এখানে সেখানে। আয়নার সাক্ষাৎ, নিচেই ব্রাকেটে ওটা পাউডার, এটা কাজল, এটা এসেন্সের শিশি, তাতে শুধু স্বচ্ছতাই। তেল টসটস ফিতে, কিছু কাঁটা, এ সকলই সদ্য মিত কোনো জনের ঔষধের সমারোহ, বা আর যে এই পুরুষোচিত ক্লান্তির ক্ষেত্রে এ সকল যে ম্রিয়মাণ নিষ্ক্রিয়। এবার মল্লিকা আবার সাহস সহকারে আয়নার প্রতি চাইল। সেখানেই সে যেন অন্য কেউ, আর এ যেন তার সে উড়ল বক্ষদয় নয়, যেন এ কেশ সম্ভার আর কারো, আর অন্য কারো। আজ সকালে, আজ খাবার পরে দুপুরবেলা যে এই তো যে তুফান ছিল, সে তুফানের কণা মাত্র কেন যেমন নেই। তার বাবার বাঁশতলা কাশির আওয়াজ এবং মায়ের শত ছিন্ন নোংরা কাপড় এবং দুজনের অকাল বার্ধক্য যে তুফানকে অপরিসর উঠোনে টোকো গন্ধ বালি খসা দেওয়ালের ঝুল, যে তুফানকে কোনো ক্রমেই ক্ষুণ্ণ করতে পারেনি, এখন কিরূপে একভাবে তা যেমন ছিল না এমতই মনে হয়। মল্লিকা আয়নায়, অথবা এও হয় যে আয়না মল্লিকায়। চিঠি এলো দুপুরবেলাকার এটুকু সময়, সেইটুকু সময় অধিক মোহের। বহু বহু দূরে প্রাক্তন সময়ের অন্তরে সহজেই নিমেষেই যাওয়া আসা, এবং যে তদানীন্তন সময়ের সকল অস্তিত্বের সঙ্গ হয়, সেখানকার ফুল আজও তেমনি নবীনা, এমনও যে তেমনি গন্ধবহ, তারা গায়ে গায়ে লাগে। এবং যে ঘুমায়নি সে হয় মল্লিকা। তখন যখন সে এমতো একটি নিবিড় অনুভবের মধ্যস্থ, যে সে মল্লিকা এরূপ এক আরামে আধারে, চোখের পাতা বন্ধ, অন্ধকারের মধ্যে কে যেমন তার নাম সুর করে পড়ল। এরপর তারই বুকে আধখোলা, বেশ খোলা বুকে কিসের ঘা এখন লাগল। মল্লিকা চেয়ে দেখল, হরি বুকের দিকে কোনো মতে চাইল, আর যখন অচেনা বস্তুর মধ্যে একটি গুরুখাম, এবার কোনো মতে একভাবে হাতের উপর ভর দিয়ে উঠে বসল। যখন যখন সে এইভাবে বসে, তার বুকের কাপড় কোলে, কোল বেয়ে সে কাপড় মাটিতে লুটায়। ইতিমধ্যে শুধু হাত দিয়েই চুলের গোছ অদ্ভুত করে ধরে অনায়াসে ফাঁস করলে মল্লিকা স্পষ্ট হয়ে উঠল। সম্মুখে চিঠি। ইতিপূর্বে এ নয় যে সে চিঠি কখনো পায়নি,
অবশ্য সেই সকল চিঠি অন্য, সেই সকলের ঠিকানার ছাদে চিঠির সকল পাঠ উপছে থাকেই চিঠি না খুললেই বা। প্রায় চিঠি তার মায়ের নামে, ফলে তখন তখন সে পড়ে, মা শোনে। বন্ধুদের চিঠি, চিঠিতে লেখা প্রায় প্রায় এবার এটি ছেলে হতে কোনো কষ্ট পায়নি। মল্লিকা সেই সূত্রে ভাবে সারা জীবন কষ্ট পাবে বলেই ভগবান ওই কষ্টটা আর দেননি। এ চিঠির খাম আর এক, রং আলাদা, টাইপ ছাঁদে লেখা নাম, যে এ সকল অক্ষরে লেজে গোবরে জীবনের কোনো পাঠ অস্পষ্ট তো নেই, কোনো কিছুই নেই। মল্লিকা এখন সন্তর্পণে চিঠিটা খুলে, দু হাতের উপরিভাগে চিঠি। যখন তার অক্লেশে অবহেলায় বাঁধা খোঁপা আবার খসে গিয়েছে, আর দু হাতের মধ্যস্থে যা যেমন বিষপাত্রই, তারের জাল দেওয়া জানলা ভেদ করে তিনটের রোদ। মল্লিকার এমন ধারা বসে থাকা কেমন যেমন ক্রমাগত কি এক ভাবান্তর, একবার এক আশ্বাস, দুবেলার হেঁসেল, একটা ঠিকে ঝি রাখা যেতে পারে, যে এমন বাপের জন্য অন্তত ভাতের পর দুটো সিগারেট, আরও রুই মাছের কালিয়া খেতেও স্বাদ আছে, ধোপাকে কাপড় দেওয়াও যাবে। এখন যেখানে এসেন্স সেদিকে চায়, মনে হয় এ প্রয়োজন মিটবে, বা কাটা দড়ির আলনার পাট উঠিয়ে নিশ্চিত একটা ব্রাকেট। এই আশ্বাসের পরই হতাশার ঝাপটা। কিসের কারণেই বা এই হতাশা তা তার ঠিক ঠিক জানা নেই, তবু এ হতাশা। তবে যে এই যথার্থ যে সেই হতাশা। জীবনের যত অপ্রয়োজনীয় অহেতুক কোণ বহি আসে, ক্রমে তার প্রতি আসে। এ বুঝি কভুবা মনে হয় ঊর্ধ্ব আকাশ থেকে, কভুবা কোনো বাগানের মধ্য হতে, কিংবা ফাঁকা রাস্তার নির্জনতার উপর যখন বৃষ্টি হয়, গাছের রং তখন আবছায়া, সেখান থেকেই হয়। মল্লিকা কখন যে এ সকল কিছু দেখেছে তা সে জানে না। অন্য লোকে তো নয়। লোকে ভাবে মল্লিকা হয় এতকাল শুধু দাঁতই সংস্কার করেছে, এ কারণে যে তার দন্তপাতি অতি মনোহর, ফলত এবং কখনো যে তার রক্তে রসে এ সকল দূরাগত দৃশ্যগুলো মিশেছে, সম্বন্ধ হয়েছে কে জানে। যৌবনের জীবনের অনেক যা কিছু ওই সকলের হাতে সে জমা করে দিয়েছিল, ওখানেই হেতুহীন গোপনতার মধ্যেই ব্যাঙের আধুলি। হতাশ এ কারণে যে যৌবনের সবটুকু সব নিশ্চিতই অযথা হবেই। যদিও যে এপারের লঙ্কা গাছ রাঙা দুপুরের রোদ ভারী মিঠে, শ্যাকরা গাড়ির শব্দ আর ফোড়নের গন্ধের সমস্তারি করার সময় যখন যেমন সে কখনই পাবে না, তেমনি অন্য পক্ষে তাকে লক্ষ্য করার সময় নেই। সে আর আইবুড়ো মেয়ে থাকবে না কখনোই, চাকরে হবে, ম্যাগো চাকরে। এতটুকু মান তাকে আর কে দেবে? যেহেতু সে চাকরে, সেহেতু তার আঁচলটা যদি দৈবাত কারোর মুখে লাগে, কতটুকু স্পন্দন জাগবে তাতে। হাতের খবরের কাগজটা দিয়ে সরিয়ে আবার আন্তর্জাতিক পরিস্থিতিতে লোকটি, যুবকটি, এরাই অন্য পক্ষে তারা
যারা সাগ্রহে গৃহস্থ কর্মরত মেয়ের দিকে হাপিত্যে সে চায়। এরাই অন্য হাতের ইলিশের দিকে, অন্য হাতের ফুলকপির দিকে, এমনও যে অন্য হাতের ভাঁজকৃত খবরের কাগজের দিকে চাইবে, তবু ভুলক্রমে চাকরে স্ত্রীলোকের প্রতি চাইবে না। তাতে মল্লিকাকে কাল পরশু থেকে আর তেমনভাবে কেউ আর দেখবে না। যদি বা দৈবাৎ, তাহলে সেই চাহনির মধ্যে যে সম্বন্ধযোগে চিহ্ন নিশ্চিত থাকবে না। গ্রাম্যরা যে চোখে পাথরে কোঁদা যক্ষিণী দেখে থাকে, এ দেখা হয় সেই দেখা। অদ্যই সেই শেষ দিন। যেহেতু কাল সে এত সময় অফিসের কাজে ব্যাপিত, সমস্ত সনাতন জগৎ আর মল্লিকা কোথায় বিদায় নেবার কাল এবার। 13-14 বছর বয়স থেকে আজ প্রায় 9-10 বছর যে অনুভব নিয়ে কাটিয়েছে, সেই অনুভব সোজা ফেলে দিতে হবে। যেমন চিরুনিতে জড়ানো ছেঁড়া চুলের গতি, তাকে ছাড়িয়ে নিয়ে একটু পাকিয়েই 3 বার থু থু করে এমন জানলা গলিয়ে ফেলে দাও যে তার এত বুক ভরা ভালোবাসা তা অযথাই হয়। আগামীকাল থেকে আর কেউ এক কথায় যে তাকে আর তেমনভাবে দেখবে না। অনেকেই বলে সে শাড়ি পরতে জানে না। শুধু সে কেন, তারই মতো যখন আর যাদের অবস্থা, তারাও জানে না। যদি সুযোগ হয় তবে দেখব শাড়ি যে গায়ে তোলা যায় এ কথা বিস্ময়ের। কেননা যেহেতু সে শাড়ি হয় শতছিন্ন, জীর্ণ এবং আরও যে অতি অধিক তা নোংরা। সেইভাবেই সেই শাড়ির মধ্যে থেকেও কত সুন্দর লাগতো তাকে, তা বোধ করি অন্য অনেকেই জানত। সে তো জানতই, যদিও সে হাতে আঁচলা করে জল নিয়ে আপন মুখ দেখার আর 5টার মতো বাতুলতা তার ছিল না। তবু সেটুকু সত্য সে জানত। অদ্য তার মনে হয় সেটুকু না জানলেই বা কি হতো। চাকরি যদি তার বরাদ্দ এমন, তখন এততেও তার মনটা কোনো রূপেই সায় দেয় না। তার আপনকার এই ক্ষতি কোনো ক্রমেই মেনে নিতে ইচ্ছে হয় না। কেমনে বা সেভাবে যে তার কোনো অর্থ নেই, শুধু চাকরেই, শুধুমাত্র জীবন বীমা করা ছাড়া অন্য কোনো মহৎ কিছু করার নিজের জীবনের কারণ থাকবে না। এ ব্যতীত সে যে আর কি করে। তবু মন আছে আছে করে ওঠে এখনো। কুমারী বলে তাকে গ্রাহ্য করবে না, এ কথা প্রতিবার মনে হয়, অথচ মন মানতে চায় না। কত ছেলেই তাকে ভালোবাসতে পারত, সেও পারত, কিন্তু কোনো ক্রমেই হয় লজ্জা কারণে অথবা অন্য কোনো কারণে তা ঘটে ওঠেনি। এখন সকল কিছু কথা কোণঠেসা করতেই ছি ছি, কি ভুলই হয়েছে। অন্তত শিশিরকে, বেচারা কি মার খেয়েছিল। শিশিরের বাপ শিশিরের হাড় গুঁড়ো করে দিয়েছিল, প্রায় 2 দিন খেতেই দেয়নি। শিশির মল্লিকার সঙ্গে প্রায় খুনসুটি করত। তখন মল্লিকার বয়স 13-14 হবে। তখন ওরা দর্জি পাড়ায়। একদিন ঠিক দুপুরবেলা ছাদে হঠাৎ শিশির মল্লিকার 2টি স্তনে হাত দিয়েছে। মল্লিকা চমকে উঠেছে। সে কথার স্মরণে সে চমকে উঠল। ছাদের কোণে ছিল রাধুর মা, তার চোখ এড়ালো না। মল্লিকা রাধুর মাকে দেখেই চেঁচিয়ে উঠে অসভ্য বলেই বসে পড়ে কাঁদতে লাগলো। এখন কোথায় বা শিশির?
সে MA পাশ করে মাস্টারি করে, শরীর তার বড় খারাপ। আরও কত তাদের কলেজের অঞ্জনার ভাই, সেও তো তার প্রতি কিছুটা আগ্রহ প্রকাশ করেছিল। অন্য পক্ষে সে শুধু ক্রমাগত ভয়ই পেয়েছিল, অভিজ্ঞতাবশত নয়, এমনি। এমন করে যদি বিশেষভাবে ভাবা যায়, দেখা যাবে 4-5 জন এসেছে বেশ কাছে, আরও কাছে। যখন এমন সম্বন্ধ হতে পারত যার কাছছাড়া করার নয়, তখন যখন সে আপনকার অজানিতেই একথা ভাবে, তখনই যেমন তার খেয়াল হলো হিসাব দেখলে অদ্য সময় তার আছে। সম্মুখ আয়নার সম্বন্ধ সে খোয়াবে, একথা অসম্ভব মিথ্যা বই অন্য না। কতক মনে এখনো এ মুহূর্তে সে দেবীরূপে আদরণীয়া, নিশ্চিত এ শুধু আয়নার সম্বন্ধযোগে সে জানে যে সে মল্লিকা আর পিছনের অমরতার মধ্যে এতটুকু বৈষম্য কোথায় বা। এ অমরতা যেমন সাক্ষাৎ সেই, শুধুমাত্র সত্য এই হয় যে পোশাকের ভেদ, কালের ভেদ, এছাড়া তাছাড়া অখণ্ডই এক। তবে যখন অফিসের দুঃখ যেতে চটি ছেড়ে সেটি ঘাড় গোঁজা মুচির সামনে এগিয়ে দিয়ে দাঁড়াবে, মুচিটি একটা ডাউস জুতো এগিয়ে দেবে, তাও ডান পায়ের জুতো বাঁ পায়ে পড়তে। মল্লিকার এখন সাজ শেষ হয়েছে। তখন সে আয়নাটাকে মুছল, নিজেকে একটু দেখে নেওয়া। মল্লিকার মা ইতিমধ্যে ছাদের কাপড় তোলার পথে 5টা বৌঝিকে এ খবর দিয়েছে। দোতলার ফোকলা বউটা এখন এসেই সদ্য সাজা মল্লিকা জড়িয়ে ধরে বললে, খাওয়াতে হবে মাইরি। এরপর তারপর মল্লিকার প্রতি দেখে বললে, এতেক ভাবন কেনে গা, এত ঘটা করে বার হওয়া কোথায় গা, বন্ধুদের খবর দিতে বুঝি? উফ, প্রাণনাথের ফেরে। ফোকলা মুখের প্রাণনাথ কথাটি বেশ মিঠে। মল্লিকা এ কথায় হাসল, কিন্তু তাকে বলতেই হলো, হ্যাঁ, প্রাণনাথ আমার জন্য বাঁশিতে ফু মেরে মেরে আর দিশে বিশে পাচ্ছে না। এ ফাঁকে মল্লিকার মধ্যে খেলে গেল, যদি আনাচারেক পয়সা চায়, থনথনেতে 5 পয়সা, এটা সেটা, আর অফিসে ট্রাম ভাড়া। যখন সে একথা মনে গনে, ফোকলা বউটা বলে উঠল, চলি ভাই। যখন মল্লিকার কষ্ট হলো, কিন্তু আনন্দের সে যে হাঁপ ছাড়ল, মহা ছেঁচড়া মেয়েটা যে তার সাবান চুরি করেছে বলে কি নওলা দওলা করলে, সাবান মল্লিকা চুরি করে নেয়নি, সে চুরি করে মেখেছিল। অবশ্য তার দোষের, কিন্তু ভাববার, চুরির সঠিক অপরাধ হয় কি? মল্লিকা যখন বউটি চলে গিয়েছিল, তখন সে মনস্থ করে যে সে থনথনেতে প্রণামই করে আসবে, পূজা হবে পরে। সে ঘুরে আয়নায় আবার একবার এক্ষণে আপনাকে দেখল। থনথনেতে যখন সে দাঁড়ালো, তখন মনে হলো বাড়ি ফিরে যায়। সম্মুখে দেবী প্রতিমা, অন্যদিকে আপনকার ত্রস্ত মন, আর পিছনে অথবা পাশেই হাজার চাকাচল রাস্তা। এতাবৎ যে ক্ষমতায় এত দূর সে এসেছে, সেটুকু দেখা গেল সম্পূর্ণ হয়েছে। কিন্তু এর পরবর্তী যা ছিল মনে, অর্থাৎ
আপনকার বাসনা যে সেইকে সম্পাদনা করার মন যেমন আর নেই। এতদিনের তিল তিল না পাওয়ার অভাবেরই দুঃখ দিয়ে সে চৌকাঠে মাথা ঠেকালে। সে ঘাড় ফিরিয়ে দূরে রাখা চটি জোড়ার দিকে চাইল। সে জোড়া সেখানেই তেমনি। ভগবানকে মল্লিকা মাথা নত করে ধন্য ধন্য করে। যে আর রসমাছ রসুন দিয়ে খেতে হয়তো হবে না। শাড়িটা আবার মিলিয়ে নিলে, রাস্তায় আবার নামলে। নিজেকে যখন সে ছিছি দেয়, যখন সে ছেলে মানুষই ছাড়া আর কি বলে, তখন রাস্তায় চলে। তারপর চলতে চলতে এক বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ শ্রবণেই সে অসম্ভব মুচড়ে পড়ল। ঢেলে গায়ে যেমন জ্বর, যদিও যে কড়া সে নিজেই তখনও নাড়ছে। যদি এমতো সম্ভব হতো তার মুখমণ্ডল ঠাউর করা যেত, তখন তার মুখমণ্ডল আরক্ত, চক্ষুদ্বয় কম্পমান, আর সে বেপুথমতি। বাড়ির ভিতর হতে গলার আওয়াজ এলো, কে? আমি এ উত্তর দিতে তাকে যেমন হতবাক হতে হবে এমন সে চুপ। কার্য পরম্পরা তার চোখে পড়ে। ইতিপূর্বে কখনো সে আপনাকে এভাবে লক্ষ্য করেনি। ভিতর দিকে খিল খোলা হয়, তার শব্দ আসে। এরপর দরজা দুহাত। একটি লোক। এ লোকটির গায়ে কোনো মতে কোঁচার খুঁট। যখন হাতে একটা আধ খাওয়া রুটি, যখন মুখেও খানিকটা আছে। লোকটি সেইভাবেই বললে, আরে এসো। দরজা খোলাই রইল। এখন ওরা ছোট্ট একটা দালানে। একটি লণ্ঠন, তার আলোতে একটি বাটি, এক গ্লাস জল। লোকটি বোঁ করে গিয়ে উক্ত বাটির সামনে গিয়ে বসল এবং মল্লিকাকে বললে, তুমি ঘরে বসো, আমি আসছি, মা নেই। বেচারি মল্লিকা সে ঘরের চৌকাঠের সামনে চটি খুলে ঘরে ঢোকার পূর্বে আবার ঘাড় ফিরিয়ে রুটি ব্যাপিত লোকটিকে দেখল। লণ্ঠনের আলো লাল, মুখটা তার কাঠবৎ, নড়ে নড়ছে। রাতের ঘড়ির শব্দ যেমন কেমন, এখানে লোকটির রূপও তেমনি। মল্লিকার আপন মুখমণ্ডলের যে রক্তিমতা তা ক্রমে থেমেছে, তবে বুকে তেমনি হিম অনুভব এতক্ষণে আছে। ঘরে সে প্রবেশ করল, কিন্তু যেমন অনড় হয়ে দাঁড়িয়ে রইল। ওখানে ইট তোলা জানলা বরাবর খাট, কয়েকটি বালিশ, একটা বাজে কাঠের দেরাজ, তার উপরে নানা কিছু, ঘড়ি, ক্যালেন্ডার, রকমারি ঝিনুক, একটি টিনের বাক্স। রাতের ঘড়ির শব্দ যেমন কেমন, এখানে লোকটির রূপও তেমনি। মল্লিকার আপন মুখমণ্ডলের যে রক্তিমতা তা ক্রমে থেমেছে, তবে বুকে তেমনি হিম অনুভব এতক্ষণে আছে। ঘরে সে প্রবেশ করল, কিন্তু যেমন অনড় হয়ে দাঁড়িয়ে রইল। ওখানে ইট তোলা জানলা বরাবর খাট, কয়েকটি বালিশ, একটা বাজে কাঠের দেরাজ, তার উপরে নানা কিছু, ঘড়ি, ক্যালেন্ডার, রকমারি ঝিনুক, একটি টিনের বাক্স। এপাশে আলনা, একটি চেয়ার, আর একটি চেয়ার, কয়েকটি বাক্স ঢাকনা দেওয়া, অজস্র আসবাব। ঘরের চতুর্দিক দেখার পর মল্লিকা একটি চেয়ারে বসে পড়েছে। ফুল দেওয়া, ঝালর দেওয়া, হাত পাখা দোলাচ্ছে। এখন গরমকাল,
ফাঁকে ফাঁকে সন্ধ্যার হাওয়া, গলি বেয়ে পদশব্দ, কখনো ঘুগনি আলুর দম। সহসা মল্লিকা বলে উঠল, আমি উঠি, এই যে হয়ে গেল। বলে কোঁচার খুঁটে লোকটি মুখ মুছতে মুছতে এখন ঘরে ঢুকল। দরজার মাথা থেকে গামছা নিয়ে আবার মুখ মুছলে, পরে বললে, তারপর? আমি আবার রাস্তায় কিছুই খাই না, বুঝলে? আর পয়সাই বা কোথায় তাই? তা তোমার অনেকক্ষণ বসিয়ে রাখা হলো তো বলে বালিশের কোণে নভেলের দিকে সতৃষ্ণ নয়নে চাইল। হাত দিয়ে বইটা টেনে আপনার কোলে আনলে। মল্লিকা এবার বুঝলে সে অত্যন্ত অসভ্যভাবে লোকটির দিকে চেয়ে আছে। যখন সে মাথা নামালে মল্লিকা ক্ষণিকের অস্থিরতা ভেঙে আবার তার দিকে চাইলে। লোকটি বললে, দেখ না মা আবার কোথায় গেছে, পাশের বাড়িতে চাবিটা দিয়ে কোথায় যেন গেছে, পাড়া বেড়াতে আর কি। বলে একটু হাসলে। মল্লিকা পাখা একটু চালাবার চেষ্টা করার সঙ্গে সঙ্গে বললে, কোথায় গেলেন আশ্চর্য? বলে কে? আবার নতুন উপসর্গ হয়েছে আমার জন্যে মেয়ে দেখা। বলেই লোকটি হা হা করে হাসলে। লোকটি কথা বলছে যখন মল্লিকা তার দিকে অপলক নেত্রে চেয়ে শুধু এ কথাই তার মনে হয়, এ লোকটি অনেক বদলে গেছে। একইভাবে লোকটি অনেক কাল এ জগতে বাস করছে। অথবা ঠিক এমতো সময় শোনা গেল, ভোঁদা বাড়ি এলি? বলতে বলতে কদম ছাতা গিন্নি দরজার সামনে এসে দাঁড়ালো। তার মুখে চোখে দেরাজের উপরস্থ আলো কিয়ৎ পড়ল। এবার গিন্নি মল্লিকাকে দেখতে পেলেন। ও মা বুড়ি, কতক্ষণ? মল্লিকা গিন্নিকে দেখেই ঈষৎ জড়সড়। তার মুখে রক্তিমতা আবার দেখা দিল, কেননা তার কিছু এক স্পষ্ট অভিসন্ধি ছিলই। তা যেমন বা আরো স্পষ্ট, ঘরের এ অল্প আলোতেও। মল্লিকা কোনো ক্রমে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললে, কি যে বলতে বললে, এ রাস্তা দিয়ে যাচ্ছিলুম আমার। তা বেশ বেশ, তোমার মা কেমন আছে বাবা? সবাই ভালো, অনেকক্ষণ এসেছি। বসো বসো, চা করি, আয় আয়। বলে গিন্নি তাকে নিয়ে দালানে একটা আসন পেতে দিয়ে বললেন, বসো। মল্লিকা আর চোখে দেখলে ঘরের অভ্যন্তরে। সেই লোকটি দেরাজ স্থিত আলোটাকে নামালে ঘরের আসবারের ছায়ায় ওলট পালট হলো। কেউ কেউ এতে করে গাঢ় হলো। লোকের হাতের ছায়াটা স্পষ্ট দেখলে প্রকাণ্ড বিপুল। লোকটি শুয়ে পড়ল এবার। আহ, একটা আরামের শব্দ। এই বোধ হয় শীতকার। এমতই তারপর নভেলটা মেলে ধরল, মুখটা আর দেখা গেল না। এমতো দৃশ্য মল্লিকা যেমন তুচ্ছ হয়ে গিয়েছিল, সে আর এক মুহূর্তে এখানে থাকতে চাইল না। অনেক সময় সেও লোকটি দিয়েছিল, লোকটি যেমন কেমন ধারা হয়ে গেছে। গিন্নি বলছেন, ভোঁদা আমার কোথাও যায় না, অফিস আর বাড়ি, ব্যাস। মল্লিকা তাকে বাধা দিয়ে তখন বললে, আর দেরি করব না মাসিমা, দেরি হয়ে যাবে। বলেই উঠে দাঁড়িয়ে পড়ল। একটু উচ্চ কণ্ঠে বললে, ব্রজদা চললুম। লোকটি ব্রজদা। তেমনি শুয়ে বললে, আচ্ছা, আর একদিন এসো। মল্লিকা অন্ধকার আর গ্যাসের আলোর মধ্যে দিয়ে একটা একটু বড় রাস্তায় যখন পড়েছে, এখন তার আপন মনের দিকে চাইবার ক্ষমতা তার তিলেক ছিল না। এমতই
মন তার এতে করে এত বেশি ক্ষুব্ধ, তা যাবৎ না স্পষ্ট আলোতে দেখা যায় তাবৎ বুঝার উপায় তার নিজেরই ছিল না। অসম্ভব তীব্র এ অভিজ্ঞতা। ব্রজকেই তার ভালো লাগতো, আর সে কিনা এমন ধারা হয়ে গেছে। এ তার যদি কোনো ক্রমে জানা থাকতো তাহলে এ কথা নিশ্চিত যে সে কখনো সেখানে যেত না। মল্লিকা কি চেয়েছিল যে ব্রজ তাকে একবার দেখুক, ভালো করে দেখুক, বাঁ হাতের উপর হয়তো বা হাতকানি রাখতে পারত। এ কথা মল্লিকার মনে পড়ল। আচ্ছা, ব্রজদার মার কি কিছু তাকে দেখে মনে হয়েছিল? কে জানে। কিছুই তো নয়, একটা লোক এবং তার দৈনন্দিন কার্য পরম্পরা। আর এক মানুষকে কিভাবে আঘাত করতে সে পারে তা মল্লিকার আপনারই ধারণার বাইরে ছিল। ব্রজ তার এই ধারণা ছিল তাকে ভালোবাসত বা ভালোবাসতে পারত। মেয়ে মানুষকে যে ভালোবাসতে হয়, লোকটা যেমন এই সাধারণ কথাটুকু জানে না। লোকটা ব্রজ যেমন তার বাবা, কাকা, ভাই অথবা কোনো গুরুজনের মতোই ভাব করলে। মল্লিকা ব্রজর এমতো উদাসীন ব্যবহারে অত্যন্তই আহত হয়েছে। সে নিজে যখন সকল কিছু ভাব প্রকাশ তো করেছিল, এই ভাব তাকে বড় পীড়া দেয়। এখন কোথাও মল্লিকা আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে। তার চাই কাউকে, কোনো ব্যক্তিকে। এখানে রাস্তায় একটা ছোট্ট অন্ধকার, সেখানে সে যেমন দৃপ্তভাবে দাঁড়াবার সাহস পেল। একদিকে বাড়ির রাস্তা, অন্যদিকে আনন্দদের বাড়ি। আনন্দ সে। দরজাটা খোলাই ছিল। ব্রজদের বাড়ি থেকে এ বাড়িটা বড়, একটু অবস্থাপন্ন। দুবেলাই রান্না হয়। কয়লা বাঁচাবার ফিকির নেই, গুলের চলন নেই। মল্লিকা দালানে ঢুকতেই দেখলে তোলা উনুনে টকবক করে ঝোল ফুটছে। তার গন্ধ আসে, নতুন পটলের গন্ধ, আর বাগদা চিংড়ির স্বাদ সমস্ত স্থানটি ভরে আছে। মল্লিকা দেখলে ঘরে একটি লোক আয়নার সম্মুখে সবেগে চুল আঁচড়াচ্ছে। পাশে একটা ছোট্ট মেয়ে, ও পুঁটি। আনন্দ মা সেই ঘর থেকে দালানে আসতেই মল্লিকাকে দেখেই, ও মা বুড়ি, কি খবর রে? বস বস, এই এলুম। এখন আনন্দ আয়না থেকে ঘাড় ফিরিয়ে মল্লিকাকে দেখে মুচকি হাসলে। বললে, কি খবর, বসো। মল্লিকাকে বসতে দিয়ে আনন্দর মা একটা কাঁশিতে ঝোলটা ঢেলে রাখে। হাত ধুয়ে একটা কেটলিতে একটু জল চাপিয়ে দিয়ে এবার মুখ তুললে বললে, বল শুনি, তোর মা কেমন আছে? বাবার হাঁপানি? মল্লিকা আনন্দর মাকে একবার দেখলে তার ভালো লাগলো। ঠিক এমতো গৃহিণী হতে তারও স্বাদ হয়। বেশ পরিপাটি, বেশ কর্মপটু, আদর যত্ন বাকি বকেয়া থাকে না। মল্লিকা আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর দিলে। এরপর আনন্দ তার সাজ হয়েছিল। সে এসে দাঁড়ালো। বললে, চলি মা। সে কি রে, চা খাবিনি? তোর জন্যও তো চা চাপিয়েছি। না, দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে যা, আর কাল সকালেই আসিস। না হলে উনি কিন্তু বড্ড রাগ করবেন। আর বৌমাকে হাওড়া থেকে একটা ফিটনে করে আনবি। ট্যাক্সি? না না, ট্যাক্সির দরকার নেই। আচ্ছা, ফিটন 1 টাকার মধ্যেই হবে। মল্লিকা এমন যেমন সে বেয়াকুব।
সে যে ভালোভাবে আনন্দের দিকে চাইতে পারল না। কবে তার বিবাহ হলো, কবে তার চাকরি বা হলো। আশ্চর্য! হাত কামড়ানো বেদনা তার মধ্যে যেমন অস্থির হয়ে উঠছে। চোখ যখন তুলল তখন দেখলে 1 কাপ চা, ধোঁয়া ওড়ে। এইটুকুই। তার আপনার প্রতি অতি ক্রোধ জন্মায়। বারবার বলছে, সে কি এতকাল মরেছিল? ব্রজর দাঁত বার করা হাসি আর আনন্দের কার্তিক বেশে শ্বশুরবাড়ি যাত্রা দেখার। বারবার বলছে, সে কি এতকাল মরেছিল? ব্রজর দাঁত বার করা হাসি আর আনন্দের কার্তিক বেশে শ্বশুরবাড়ি যাত্রা দেখার জন্যই এতকাল যৌবনের সকল সৌন্দর্য নিয়ে বসেছিল। কই খাই মাসিমা। এ কথা বলার সঙ্গে সঙ্গে এবার তার জ্ঞান হলো যে সে বুক ফেটে মরে। এ কণ্ঠস্বর হয় তারই, যার বুকে পাথর বাঁধে। কত অসহায় সে বুঝতে পারলে যে অদ্বৈ সনাতন পৃথিবীর সঙ্গে সকল যোগ ছিন্ন হবে। নিজের কাছে আপনার একটি মূল্য ধরে দিতে চাইছে, সত্য। কিন্তু এ কথাও বুঝলে বড় কাল বিলম্ব হয়েছে। যে অনুভবের দামে সে সারা জীবনটাকে পেতে পারত, কল্ল আর পাবেই না। ভালো, কিন্তু যে সাহস আজ, এমন সাহস তার ছিল কোথায়? গতকাল তো তার প্রেমের নামকে চমকে উঠে শোনাই তো ছিল তার ধারা। মানুষের চাহনি আর হিংস্রতাকে ভিন্ন করে দেখেছে কি? আর্মহার্স্টের রাস্তা, ছোট পার্কটা, অনেক ভিড়, কাঁথে কোঁদা ছবি এমতো। মল্লিকা ভাবলে রাস্তার এই গাছটির তলে সে দাঁড়ায়। আঁচলটা তার চোখে চাপতে ইচ্ছা করল। এ কারণে যে তার হাড়টা সম্যক সে বুঝেছে। এও শুনেছে, লেখার মতো সেও শ্যামবাজারের মোড়ে চপ ভালো, হ্যারিসন রোডে আগ্রার ডালমুট পাওয়া যায়, আমড়াতলায় ভালো লস্যির খোঁজ রাখবেই। চপটি ব্যাগের মধ্যে নিয়ে নির্জন পার্কে দাঁড়িয়ে বা বেঞ্চে বসে গপ গপ করে খাবে। কোকিলের গান আসে, হাওয়া আসে, শীতলতা, সেসব ভ্রুক্ষেপ করবে না। চারিদিকে চেয়ে একটু কাপড় তুলে সায়াতে হাত মুছবে, অথবা বিনা যেমতো স্বভাবের কোথায় ব্রাসিয়ে পাওয়া যায় তার খোঁজ রাখে। হরেক রং, লাল, নীল, কোনটা আবার অ্যাকুয়ামারাইন। সায়া আর তাই পরে সন্ধ্যায় আয়নায় অনেক কাল কাটায়। বিনা মেয়েটি সে হয় জন্মরুগ্ন, মাসে 3 দিন অফিস করার যন্ত্রণা তাও আছে। কিভাবে একভাবে চেপে বসেছে যে সব কিছু হারাচ্ছে, এ তার মনকে কেই বা বুঝায়। রাস্তায় এমন ঘটনা নেই, লোক নেই, মুহূর্তে তার মনে হতে পারে সব ভুল। ওমা বুড়ু, মল্লিকা না? আরে শোভনাদি, তুমি এদিক দিয়ে? আমার এক আত্মীয়র বাড়ি এসেছিলুম। রাস্তাটা বেশ ফাঁকা, তাই ঘুরে যাচ্ছি। কলেজ স্ট্রিট, বাব্বা দম বেরোয়। আপনি? বাড়ি চলো না আমার। না, যেতেই হবে। শোভনার চোখে অন্য এক আলো এসে পড়েছে। তার চোখে মুখে দেখা যায় পুরুষালী দীপ্তি, যে দীপ্তি যে কোনো রমণী, যে সে ঘাটের পথে বাটের পথে চিকের আড়াল হতে দেখুক, ভালোই দৃষ্টি লাগবেই।
শোভনা এখন মল্লিকার হাত ধরে ফেলেছে, যদিচ হাত ধরাটা কোনো প্রয়োজন ছিল না। শোভনার স্পর্শের মধ্যে কেমন এক দিব্য উষ্ণতা। এই উষ্ণতা বহুকাল বয়সী বহুজন প্রিয়। মল্লিকার এই উষ্ণতা ভালো লেগেছিল, ভারী ভালো লেগেছিল। বললে, চলুন, চল না ছাদে বসি একটা মাদুর পেতে। ভারতীয় চিত্রতে যেমতো বিছানা, তেমনি এ বিছানা একটা বালিশ। ওপাশের দেওয়ালে অন্ধকার। এখানে আজ আবছায়া আকাশে চাঁদ আছে। মল্লিকা ওপাশে বসে কি কথা কইবে ভেবে পায় না। দুঃখের কথা ছাই, আর কইতে ইচ্ছে হয় না। শোভনা আর একবার মল্লিকার দিকে চাইল। মল্লিকা দেখা যেমন বা তার ফুরাতে জানে না, গভীর অতি। শোভনার কানে দমকা আওয়াজ এলো, বেল ফু। শোনা মাত্রই শোভনা উঠে দাঁড়িয়ে বললে, একবার তি। শূন্য ছাদ, চার কোণা এক অনুভব। উপরে আকাশে রাত্রি, তদূর্ধ্বে শ্যাম নীলিমায়। মল্লিকার সমস্ত ক্লান্তিটা, অথবা যে যাকে এতাবৎ আফসোস বলা হয়, ক্রমে এখন এই প্রতীয়মান যে তার আর নাই। এক্ষণে আপনার শাড়িটা ঈষৎ আউড়ে দিয়েছিল, এলো করে দিয়েছিলই যেখানে যেখানে করাচ্ছিল। তার মন সত্যই যথার্থ বাস্তব হয়ে উঠেছে। অন্য আর সময় হয়তো এই মনই ফুলের গন্ধ কই জোনাকি কোথায় বলে ভারী অস্থির হয়ে উঠত। এ সত্য তার জানা। এ কারণেই চিরকাল ভালো লেগেছে সোডা সাবানের গন্ধ অথবা ফোড়নের বাস। এর বড় ভালো লাগা তো তার আছে, যথা তার জীবন আছে, যথা তার অমরতার দাবি আছে। শোভনার এ ব্যবহার বড় আপন বলে মনে হয়। বহু দিনের শোভনাদি না, তা কেন, বহু যুগের শোভনাদি। গায়ের রং যার হালি মুগের মতোই। মল্লিকা আজ কেমন হয় যে সে শোভনার জীবন জানার প্রয়োজন বোধ করে। এখন শোভনা দরজায়, দেখা যায় তার হাত দুটি পিছনেই আবদ্ধ সম্ভবত। গায়ে তার ব্লাউজ নেই, শাড়িটা হাওয়ায় হাওয়া। মল্লিকা তার নজর করলে, ভাই বড্ড গরম, আর গায়ে জামা রাখতে পারছি না। বুড়ো, তোমায় আজ খেয়ে যেতে হবে। সে কি, না 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 না, শুনবই না। যতবারই বলেছি ততবারই না না, আজ খেতেই হবে। বলা শেষ না হওয়ার আগেই শোভনা বসল, এবার কিঞ্চিত নিকটেই। সদ্য ফুলের বিনীত গন্ধ, এখন সমস্ত আবহাওয়া, এখনো যে বহু দূরে আকাশে নক্ষত্রে এবং গভীরতায় প্রভাব হানলে। আর এইখানে পুরাণের এক উদার স্বাধীনতার স্বাদ আনল যে সে ফুলের গন্ধ ছিল এমতি জোর। সে ফুলের শ্বেত রূপের সঙ্গে চন্দালোক সম্ভব কৃষ্ণময় সবুজতা, অথচ কোনো কাঠিন্য নাই, অথচ কোনো ক্রমে অসুস্থ নয়। একটি নদী ঝটিতেই ব্যগ্রভাবে নিমেষেই নেমে সম্মুখে এলো। অঞ্জলিবিদ্ধ ফুল সম্ভার। এ কারণেই এর উত্তরে যে নিঃশ্বাস প্রযুক্ত মহিমান্বিত মর জগৎ, যে সে তার লক্ষ গুণে বর্ধিত হয়ে যুবতী যৌবনার সম্মুখে উদ্যম স্পষ্ট হয়ে উঠলই। এখন মল্লিকা এ ফুলের মায়ায় বেবাক।
কোনো ক্রমে আপনার চক্ষুদয় তুলে শোভনার চোখের উপরে ধরলে। সেখানে যে হাসি পাথর হয়েছে সে পুরুষেরই এমতই। বাঁ হাতে হাওয়াকৃত আন্দোলিত চুলগুলি যখন সে ঠিক করছিল আর আরো বিচক্ষণতা সহকারে মনটা সে ঠিক করতে চাইলে, এ সময় শুনলে, তোমার জন্য, নাও না তোমার জন্যই। শোভনার গলা রাত জাগা শেষ রাতে গলার কিছু। অবশ্য অসভ্য অর্থও করা যেতে পারে। আবার সে বললে, পরো না খোঁপায়, না গলায়। মল্লিকা বুক যেমন হিম, শুধু অতিশয্যায়। আপনকার গলা পরিষ্কার করে বললে, আচ্ছা, সে আচ্ছা শোভনাদি, না থাক, বলো না, বলো না। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসে? মল্লিকা। শোভনা তার হাত দুটো টেনে আপনার কাছে আনলো। কাঁচের চুড়ি ভেঙে টুকরো। ভাঙার শব্দ এতই অল্প যে লোক জড়ো করলে না, অথচ বিজ্ঞরা বলবেন প্রয়োজন ছিল। শোভনা আপনার মধ্যে মল্লিকাকে এনেছে, সোহাগ করে মালা পরিয়ে দিয়েছে। সে মালা তার কণ্ঠে বিলম্বিত, চুম্বনে 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 শোক ভুলিয়েছে। এবার শোভনা খাদের গলায়, কই, তুমি তো আমায় খেলে না, তুমি আমায় ভালোবাসো না? বাসি। মল্লিকা শোভনাকে বিশেষ অপটুতার সঙ্গে গভীরভাবে চুম্বন করলে। শোভনা জিজ্ঞেস করলে, আগে কাউকে কখনো এমন ভাবে? হ্যাঁ। আচ্ছা, আপনি? আমায় তুমি বলো, আমি তোমার কে বলো। আচ্ছা, তুমি? না। দৃঢ়কণ্ঠে শোভনা বললে, বোধহয় মিথ্যে। হেসে বললে, আমি তোমার স্বামী, তুমি বউ। শুনে শোভনা আবেগে চুম্বন করলে। শোভনার মুখশ্রিত লালা মল্লিকার গালে লাগলো।